রাতের বৈঠকখানায় আজ আপনি শুনবেন সাঁচির কলমে গোয়েন্দা অনুরাধা সিরিজের দ্বিতীয় গল্প রত্নমুকুট অন্তর্ধান রহস্য। গল্পপ্রেমী শ্রোতা বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের গল্পটা। শুনতে থাকুন সাঁচির কলমে রত্নমুকুট অন্তর্ধান রহস্য। আমি যখন সকাল সকাল অনুরাধার ঘরে এসে ঢুকলাম, তখন অনুরাধার টেবিলের পাশেই জানালার কোনায় বইয়ের আলমারির মাথায় যে রেডিওটা রাখা ছিল তাতে একটা গান বেজে চলেছে। ওর হাতে 2 আঙুলের ফাঁকে খেলা করছে একটা পেন। সামনে বন্ধ হয়ে পড়ে রয়েছে ওর ডায়েরি। আসলে মগজ খুব বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়লে ওর এই ডায়েরির দরকার হয়ে পড়ে। না, বিশেষ কিছু লেখার জন্য নয়, বেশিরভাগই অর্থহীন আঁকিবুটি কাটার জন্য। এটা না হলে নাকি ওর ঠিক মাথা পরিষ্কার হয় না। কিরে, তোর কাজ কত দূর? অনুরাধা হেসে বলল, বসো না। হ্যাঁ রে, তোর কি মনে হয় আমার মক্কেলকে অন্তত নেক্সট ডেটে বেল করিয়ে দেওয়া যাবে? পরশু তো হেয়ারিং, তার আগে 1-2 পয়েন্ট জোগাড় করতে না পারলে? ধীরে জয়দা, ধীরে। আমার যা মনে হয় তাতে নেক্সট ডেতে মক্কেলকে বিল নয়, একেবারে ক্লিন চিট দিয়ে সসম্মানে ফিরিয়েও নিয়ে যেতে পারবে। এবার তোমাদের বিচার প্রক্রিয়া একটু লং, সেটা আলাদা বিষয়। আমি চমকে গেলাম। কি বলিস রাধা, তুই তো একবার অকস্থলে গেলিও না, ঘরে বসে এইবার কেস সলভ করে ফেললি নাকি? ওইটাই বাকি আছে দাদা, সারে জমিনে তদন্ত করতে যাওয়া। আশা করি কালকেই তোমার হাতে বামাল সমেত অপরাধীকে তুলে দিতে পারবো। আমি তেমন অবাক হলাম না। অনুরাধার এই আত্মবিশ্বাসের সাথে আমি পরিচিত। এর মানে কেস সলভ হয়ে গেছে, এখন শুধু জবনিকা পতনের পালা। আসলে বেশ কয়েকদিন আগে একটা বড় গয়না চুরির কেসে ফেঁসে গিয়ে একজন ভদ্রলোক আমার কাছে আসেন, কিন্তু ঘটনার সময় তার একটা অ্যালিবাই ছাড়া আর কোনো প্রমাণই ছিল না। বরং সেই অ্যালিবাইয়ের মধ্যেও অনেক ফাঁক ফোকর ছিল। কিন্তু লোকটা সবিশেষ গরিব এবং যে কোনো কারণই হোক আমার তাকে দোষী বলে মনে হয়নি। তাই আমার অনুরোধে অনুরাধা কেসটা হাতে নেয়। আমাকে এবার বসতে বলে অনুরাধা ভেতরে চলে গেল, সম্ভবত সরমা মাসিকে চা এবং সাথে অবশ্যই টায়ের ফরমাশ করতে। এই ফাঁকে সবার সাথে বরং আপনাদের পরিচয় করিয়ে দিই। আমি বিজয় সরখেল। পেশাগত দিক থেকে আমি একজন ক্রিমিনাল লয়ার। বর্তমানে যার বাড়িতে আমি বসে রয়েছি তিনি অনুরাধা সেনগুপ্ত, আমার কলেজ জীবনের জুনিয়র। অনুরাধা একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, তবে মূলত পুলিশ এবং আমার তরফ থেকেই ওর কাছে বেশিরভাগ কেস আসে। সাধারণ মানুষ ওকে বেশি চেনে একজন ইংলিশের প্রফেসর হিসেবেই। এ নাও জয়দা, তোমার পছন্দের লেবু চা। আর একটু অপেক্ষা করো, তোমাকে ঢুকতে দেখেই সরমা মাসি কড়ায় গরম গরম তেলে ভাজা চাপিয়েছে, এলো বলে। আমি চায়ের কাপে চুমুক দিতে দিতে বললাম, তাহলে এই কেসটাও সলভ। অনুরাধা কিছু একটা বলতে যাবে, এমন সময় একটা মেয়ে ঝড়ের বেগে ঢুকে পিছন থেকে অনুরাধার গলা জড়িয়ে ধরে প্রবল উৎসাহের সাথে বলল, কেস? এই কি কেস গো? এই হলো মিষ্টি, ভালো নাম পরিণীতা চৌধুরী। সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে। ক্যারাটে ও পিস্তলে সমান পারদর্শী। অনুরাধার বন্ধু এবং অবশ্যই ওর সহকারী। অনুরাধা এবার ওর 2 হাত ধরে সামনে নিয়ে এসে বলল, বাবা, কতদিন পর মহারানীর দেখা পেলাম। তাহলে পরীক্ষা কেমন হলো ম্যাডামের? সে খুব একটা খারাপ নয়, তবে অনেক দিন হলো এই পরীক্ষা করে তোমার সাথে কোনো কেস সলভ করতে যাওয়া হয় না। কত ইন্টারেস্টিং সব কেস আমি মিস করে গেলাম। তবে নো চিন্তা, তোমার কাছে সব গল্প শুনবো আমি, কোনো ছাড়াছাড়ি নেই কিন্তু। এখন বলো তো, কোন কেসের কথা হচ্ছিল এখানে? আরে সেরকম কিছু কেস না, ওই জয়দা যেমন মাঝে মাঝে নিজের মক্কেলদের এনে আমার গলায় ঝুলিয়ে দেয়, ওরকমই একটা।
এমন সময় কে একজন দরজার কাছ থেকে বলল, কার গলায় কাকে ঝুলানোর কথা হচ্ছে শুনি? এই হলো পরাগ সান্যাল। পরাগও আমাদের সাথে একই কলেজে পড়তো, অনুরাধার ব্যাচমেট। মধ্য 40-এও অবিবাহিত পরাগ একজন রেপুটেড রাফ অ্যান্ড টাফ পুলিশ ইন্সপেক্টর। পরাগের কথা শুনে মিষ্টি অমনি পাশ থেকে সাথে সাথে ফুট কাটল। বিশেষ কিছু না, সামনেই তো বিয়ের মরশুম। আমাদের বিজয় আঙ্কেলের গলায় একটা সুন্দর দেখে বিয়ের মালা ঝুলিয়ে দেওয়ার সলা পরামর্শ চলছে আর কি। মিষ্টির এমন বেমক্কা কথায় আমি রীতিমতো বিষম খেলাম। আমি যে অল্প হলেও অপ্রস্তুত হয়ে পড়েছি সেটা বলাই বাহুল্য। তবে পরাগ কিন্তু আমাকে দেখে একটু অবাক হয়েছে বলেই মনে হলো, কিন্তু মুহূর্তের মধ্যেই সেটা কাটিয়ে ও বলল, কেন মিষ্টি রানী, আমি যে আমার এই ফাঁকা গলাটা যেচে হাড়ি কাঠের দিকে বাড়িয়ে বসে আছি, সেটা কি তোমার নজরে পড়ছে না? এই জয়দা, শোনো শোনো, এই তো পরাগের সাথে তাহলে কথা হয়ে গেল। এবার থেকে তোমার জিনিসপত্র তুমি ওর গলাতেই ঝুলিও। হ্যাঁ? অনুরাধার এমন উৎপটাং কথাবার্তায় পরাগ একটু হতভম্ব হয়ে গেল। নয়, হ্যাঁ, এবার থেকে এই জয়দার গুচ্ছের মক্কেলের দায়ভার তুই নে ভাই, আমি আর পারছি না। পরাগ খোঁচে উঠে বলল, এই, আমি তোর কোন জন্মের ভাই লাগি রে অনু? অনুরাধা একটা চোখ মেরে বলল, আপাতত এই জন্মের। আমি ওর দিকে তাকিয়ে মুখটা একটু ছদ্ম গম্ভীর করে বললাম, হ্যাঁ রে, তুই কি একটুও ভদ্রসভ্য হবি না? এই বয়সে এসে মিষ্টির মতো বাচ্চা মেয়ের সামনে বসে একটা ছেলেকে চোখ মারছিস? হ্যাঁ, সরি গো, পারলাম না। তুমি একটু কষ্ট করে ভদ্রর আগে অটা একটু বসিয়ে নাও। আর বাচ্চা বলছো কাকে? ওটা বাচ্চা নয়, ওইটা একটা চৌবাচ্চা। তোমাকে দুবেলা জলে চুবিয়ে তুলে শুকিয়ে আয়রন করে দিতে পারে, বুঝলে? তোদের এইসব বাচ্চাদের মতো ঝগড়া পরে করিস, আগে বল তো আমাকে ডেকে পাঠালি কেন? সব ঠিক আছে তো? তোর কথা শুনে মনে হলো না তুই শুধু রাতে খাওয়ার নিমন্ত্রণ করছিস বলে। কী সব যেন বলার আছে বললি? হ্যাঁ রে অনু, দিনরাত তো ক্রিমিনাল নিয়ে ঘাটাঘাটি করিস, একটু সাবধানে থাকলে কি হয়? বাবা, রাধা তোকেও ডেকে পাঠিয়েছে? এই রাধা, কেসটা কি বলতো? বিশ্বের সব লোককে তো ডেকে নিয়েছিস দেখতে পাচ্ছি। আমি তো ভাবলাম আমার কেসটা নিয়ে কথা বলবি বলে আমাকে ডেকে পাঠিয়েছিস, যেমনটা মাঝে মাঝে তলব করিস আমাকে। পরাগ চুপ করে গেল। আমি এর আগেও লক্ষ্য করেছি আমার গলায় রাধা নামটা শুনলেই পরাগের মাথাটা কেন জানি না অকারণেই গরম হয়ে যায়। বিষয়টা আমার বেশ মজা লাগে, তা অস্বীকার করব না। এই বয়সে এসে বাচ্চামি করার জন্য কলেজের বন্ধুরাই হচ্ছে আদর্শ ঠাঁই। আমি নয়, আজকের নিমন্ত্রণ কিন্তু অন্য একজনের তরফ থেকে আসছে, রাস্তাতেই আছে। বাকিটা বরং এসেই বলবে। বাবা, এ তো বিশাল ব্যাপার। নিশ্চয়ই বেশ ভালো রকমের একটা চমক অপেক্ষা করে আছে আমাদের জন্য, কি তাই তো? তার বলতে, তবে চমকটা যে সব থেকে বেশি তুমি পাবে জয়দা, তাতে কোনো সন্দেহ নেই। বাবা, তাহলে তো অপেক্ষা করতেই হচ্ছে। আমাদের মধ্যে এসব আলোচনা হতে হতেই সরমা মাসি থালা ভর্তি তেলে ভাজা নিয়ে চলে এলো। সরু সরু করে কাটা কুমড়ো দিয়ে তৈরি তেলে ভাজা আর এঁচোড়ের চপ। আহা, নিখাত বাঙালিয়ানা। আমরা আর বেশি কথাবার্তা না বলে খাওয়ায় মন দিলাম। আজকাল অবশ্য আমাদের এই 5-6 জনের আড্ডাটা মাঝে মধ্যেই বসে। 5-6 জন বলতে অনুরাধা, আমি, পরাগ, মিষ্টির বন্ধু শতরূপা মানে মামুন, আর আগামীকালের কাগজের ক্রাইম জার্নালিস্ট পরম হালদার। পরম অবশ্য আড্ডার নিয়মিত সদস্য নয়, মাঝে মাঝে আসে। শতরূপার কেসটার পর থেকেই আমাদের মধ্যে এই আড্ডাটা বেশ জমে উঠেছে। আসলে বহুদিন পর পুরনো বন্ধুরা সমস্ত এক হয়েছে, আর তার মাঝে জুটেছে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো। তাই কাজের চাপ এড়িয়ে সপ্তাহে একদিন করে এখানে হানা দেওয়াটা আমাদের ডিউটি হয়ে গেছে। এই কয়েকদিনে সরমা মাসিও আমাদের খেদমত করতে করতে বুঝে গিয়েছে আমরা ঠিক কী প্রকার হ্যাংলা। মোট মিলিয়ে সন্ধ্যাটা যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না। এর মধ্যে পরাগও এসে ঢুকেছে। একমাত্র মামুনের আশা বাকি। তার মানে যা চমক আসবে সেটা খুব সম্ভবত ওর দিক থেকেই। আমি খেতে খেতে চিন্তা করছি যে কি হতে পারে সেই চমক। এমন সময় হঠাৎ মিষ্টি কথা বলে উঠল, আচ্ছা, তুমি প্রথম কবে গোয়েন্দাগিরি শুরু করলে? সে অনেক দিন হলো, তখন আমি কলেজে পড়ি। আচ্ছা অনুরাধা আন্টি,
আমি একটা কথাই বুঝতে পারি না, এই যে তুমি পুলিশের সাথে এত কেস সলভ করছো, তাহলে সাধারণ মানুষের মধ্যে গোয়েন্দাগিরিটাকে পেশা হিসাবে হাইলাইট করো না কেন? পুলিশ আর বিজয় আঙ্কেল ছাড়া তোমার কাছে কেস নিয়ে তো সাধারণ মানুষ খুব কমই আসে। ক্রাইম ব্রাঞ্চের সাথে যুক্ত ডিপার্টমেন্ট এবং আমাদের মতন কিছু সাংবাদিক ছাড়া তোমার নাম খুব কম মানুষই জানে। তোমার ইচ্ছা হয় না সাধারণ মানুষের মধ্যে থেকে কেস সলভ করতে? দেখো পরম, গোয়েন্দাগিরিটা আমার পেশা নয়, নেশা। তবে এটাকে পেশা করতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু কলেজে অধ্যাপিকা হিসাবে পড়ানোটা আমার স্বপ্ন, তাকে তো আমি ছাড়তে পারি না। সেই কারণেই এই গোয়েন্দাগিরিতে দেবার মতো সময়ের আমার খুব অভাব পড়ে যায়। সহকারী হিসাবে মিষ্টি আমার সাথে থাকে ঠিকই, কিন্তু ও তো স্টুডেন্ট, এত সব সামলানোর মতন ক্ষমতা আমার একার একেবারেই নেই। হ্যাঁ, সাথে কাউকে পেলে কি আসবে নাকি আমার সাথে? তাহলে তোমার প্রস্তাবটা ভেবে দেখতে পারি। পরম হালকা হাসে, তারপর বলে, সত্যি আন্টি, তুমি বুঝে ফেলেছো বলো আমি যে তোমার অ্যাসিস্ট্যান্ট হতে চাইছি? অনুরাধা মুচকি মুচকি হাসে। সে তো শতরূপাও আমায় বলেছে, কিন্তু একটু আগে তুমি যেটা বললে সেটার কথা আমিও ভাবছি বেশ কয়েকদিন ধরে। তবে কি বলো তো, পাবলিক ইনভেস্টিগেটর হতে গেলে প্রথমেই একজন এমন মানুষকে দরকার যে অল টাইম মেন অফিসটা অ্যাটেন্ড করবে, তা নইলে। সেরকম হলে আমি না হয় কাগজের কাজটা ছেড়ে দেব। এমনিতে ওখানে আমার বিশেষ ভালো লাগে না, বুঝতেই পারছো, কাগজ মানেই তার সীমাবদ্ধতা রয়েছে। আমি অ্যাকচুয়ালি ক্রিমিনোলজি স্টুডেন্ট, মোটামুটি কাজ আমি সামলে নিতে পারবো। বুঝলাম। আমার জায়গায় অনেক ভাগ আসতে চলেছে। ঠিক আছে, কই বাত নেই। আমি বলি কি, আমরা 5 জনে মিলে একটা গ্রুপ করি। সবার আশ্চর্য মুখটার দিকে তাকিয়ে মিষ্টি এবার বলে, মিমি হলো আমাদের মেন ফেস, মানে পাবলিক ইনভেস্টিগেটর। পরমদা সকালের দিকটা মেন অফিস সামলাবে, কেস সিলেক্ট করে কেস নেবে এবং বাকি সময় ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি চেক করবে। বিকেলের পর থেকে অফিস সামলাবে মামুন, আর ওর কাজ হবে কেসের সমস্ত খুঁটিনাটি বিষয় নোট রাখা এবং ফাইন্যান্সের দিকটা সামলানো। আর আমি যেমন মিমির সাথে সহকারীর কাজটা করি তেমনই সামলাবো। দরকার হলে পরমদা আমাদের সাথে থাকবে, কিন্তু যেহেতু মামুনের কোনো লাইসেন্স বা ফাইটিং এক্সপিরিয়েন্স নেই, ও কোনো রকম ফ্রন্ট সাইড মিশনে যাবে না। আর আমাদের আইনি উপদেষ্টা হিসেবে থাকবে বিজয় আঙ্কেল। পরাগ আঙ্কেল তো পুলিশ, স্বাভাবিকভাবেই অফিসিয়ালি আমাদের সাথে যোগ দিতে পারবে না। প্রস্তাবটা ভালো, ভেবে দেখতে পারিস। সেরকম পুলিশি কোনো সাহায্য চাইলে না হয় আমি তো রইলামই। অনুরাধা কি একটা যেন চিন্তা করে, তারপর হেসে বলে, আমার কোনো আপত্তি নেই। তাহলে এবার একটা ভালো দেখে নাম ঠিক করা যাক। না না থাক, শতরূপা আসুক আগে। সবই তো হলো, কিন্তু এখানে আমারও একটা প্রশ্ন আছে। আচ্ছা, পুলিশের সাথে তোমার যোগাযোগ হলো কি করে? ওরা তো আর প্রথম দিন থেকে জানতো না যে তুমি গোয়েন্দা। পরিচয়টা হলো কিভাবে? প্রশ্নটা শুনে আমি মুচকি হাসলাম, বললাম, কিরে রাধা, বলবি না নাকি ওদের সেই গল্পটা? আইডিয়াটা কিন্তু জবরদস্ত। যতক্ষণ না মামুন আসছে ততক্ষণ না হয় গল্পটাই চলুক। কিন্তু অনুরাধা একবার পরাগের দিকে তাকালো। পরাগ ওর কথাটা শুনে হেসে বলল, টাইমটা ভালোই কাটবে মনে হচ্ছে আজকে। পুরোনো দিনের দারুণ অভিজ্ঞতা, সব কি সব দিন ছিল। পরাগ অনুরাধার হাতের ওপর নিজের হাতটা রেখে ওকে আশ্বাস দিল। ওর ইঙ্গিত বুঝে অনুরাধা স্বাভাবিক হয়ে বলল, জানিস মিষ্টি, বেসিক্যালি এটাই কিন্তু আমার প্রথম মেজর কেস, আর এই কেসেই আমি প্রথম একজন এলিজেবল গোয়েন্দা হিসাবে পুলিশের নজরে এসে পড়ি। পরাগের বাবা মানে আঙ্কেল সেই সময় উপস্থিত ছিলেন। উনি এই ঘটনার পর আরও কিছু ছোটোখাটো কেসের ব্যাপারে আমার সাহায্য নিয়েছিলেন। ওখান থেকেই ধীরে ধীরে আমার পরিচিতি হয় পুলিশ মহলে। বলতে যখন হবেই তাহলে ঘটনাটা প্রথম থেকেই খুলে বলি, তোরা শোন। তখন আমার কলেজে সেকেন্ড ইয়ার, ইংলিশ অনার্স। ক্লাস টপার ছিলাম ছোট থেকেই, ফলে সময়ের সাথে সাথে পড়ার চাপটাও ভালোই অনুভব করতে পারছিলাম। কলেজে অনু খুব ফেমাস ছিল, মফস্বলের একমাত্র বড় কলেজ।
ওখানে অনুর মতো বিউটি উইথ ব্রেনের সংখ্যা ছিল হাতে গোনা। তার মধ্যে ওর ব্যবহার, ওর পার্সোনালিটি সব মিলিয়েও শিক্ষক ছাত্র উভয় মহলেই ছিল দারুণ পরিচিত মুখ। তবে ওর বন্ধুর সার্কেল খুব একটা বড় ছিল না, আর তার মধ্যে একজন ছিল এই অধম। এই দুই মক্কেলের সাথে আমার পরিচয় কলেজেই। পরাগ আমার ব্যাচমেট, আর উনি ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছেন। আর জয়দা তখন আমাদের সিনিয়র। জয়দা ছিল পরাগের বাবার বন্ধুর ছেলে। প্রথম দিকে কোনো একটা বিষয়ে জয়দা আমাকে খুব হেল্প করেছিল। তারপর থেকেই আমাদের মধ্যে একটা নির্ভেজাল বন্ধুত্ব গড়ে ওঠে। এইরকম একদিন আমি আরও বেশ কয়েকজনের সাথে অফ পিরিয়ডে কলেজ গ্রাউন্ডে বসে আছি। এমন সময় পরাগ পাশ দিয়ে যেতে যেতে আমাকে ডেকে বলল, এই অনু, লাইব্রেরি রুমে আসিস তো। আমার কিছু প্রশ্ন করবার আগেই পরাগ দ্রুত লাইব্রেরির দিকে চলে গেল। অগত্যা আমিও উঠে পড়ে ওর পিছন পিছন সেই দিকেই গেলাম। কি হলো, হঠাৎ এভাবে ডাকলি কেন? পরাগ আমার হাতে একটা বিয়ের কার্ড ধরিয়ে দিয়ে বলল, বাবার তরফ থেকে আমিই তোকে দিলাম, অবশ্যই আসিস। আমি একটু মজা করে জিজ্ঞাসা করলাম, কার বিয়ে, তোর নাকি? না, আমার দিদির। আমার বিয়েতে আর যাই হোক তোকে নিমন্ত্রণ করব না। কাকুকে আমার তরফ থেকে ধন্যবাদ দিস। শোন, দিদি কিন্তু বারবার বলে দিয়েছে বিয়ের 2 দিন আগে থেকেই তোর আসা চাই। কিন্তু পরাগ, দিদি ছাড়া আর কাউকেই আমি ওখানে চিনি না। একটু বোঝার চেষ্টা কর, আমি না হয় বিয়ের দিন পৌঁছে যাবো রে। আর কাউকে চিনি না মানে? এই, আমি কি অদৃশ্য নাকি? একটা সহজ কথা বুঝছিস না কেন? তুই তো কনের ভাই, তোর কত দায়িত্ব বলতো। দেখা যাবে বিয়ে বাড়ির অত সব কাণ্ড কারখানার মধ্যে তোর টিকিটিরও দেখা পাবো না আমি। এমন সময় পিছন থেকে একজন বলে উঠল, চিন্তা করিস না রাধা, তুই নিশ্চিন্তে চল, আমিও থাকবো ওখানে। বিয়ের দিন আমার কিছু দায় দায়িত্ব আছে বটে, তবে তার আগে আমার অত কাজ কিছু নেই। দেখবি বিয়ের পরিবেশ, বাকিরাও খুব সহজেই তোর সাথে মিশে যাবে। তুই না গেলে আবার চৈতির খারাপ লাগবে। অগত্যা আমি রাজি হলাম। প্যাকিং কমপ্লিট করে কথা মতো বিয়ের দিন 2 আগে জয়দার সাথে গাড়ি করে আমি পৌঁছে গেলাম পরাগের বাড়িতে। বিশাল 3 তলা বাড়ি। বাড়ির সামনে সুন্দর বিরাট বাগান। পরাগরা ছিল সেই এলাকার জমিদার বংশ। বাড়ির সামনেই কালো আর সোনালিতে রং করা বড় লোহার গেট, তাতে বাজ পাখির ডিজাইন। বিয়ের সময় অবশ্য তাতে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। বাগানের মাঝে ফোয়ারা, তার পাশে একটা দোলনা। বাগানের ভিতরে 2-1টা জায়গায় বসার চেয়ার পাতা। বিয়ে উপলক্ষে পুরো বাড়িটা আলো আর ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। পিছনে ভিয়েন বসেছিল। সেখানেই পাঁচিলের পিছনের গেট দিয়ে বেরিয়ে ওদের পারিবারিক একটি পুকুর, তার পাশে বিরাট ফাঁকা জায়গায় প্যান্ডেল করে খাওয়া দাওয়ার বন্দোবস্ত। আমাকে একটা আলাদা ঘর দেওয়া হয়েছিল থাকার জন্য। তবে জয়দার কথাই সত্যি হলো, আমার বয়সী চৈতিদির অনেক কাজিন সেখানে উপস্থিত ছিল। আমাদের মধ্যে খুব অল্প সময়ের মধ্যেই বেশ ভাব হয়ে গেল। শুধু তাই নয়, এই পাগলি তো সেই দলের একেবারে হেড পান্ডা হয়ে বসলো। নাচ গান হই হুল্লোড় মজা করে এরা প্রতিটা অকেশান পুরো মাতিয়ে রেখেছিল। কি মেহেন্দি, কি হলুদ, সব অনুষ্ঠান একেবারে জমেক্ষীর। চৈতিদি যে কেন বারবার করে একে নিয়ে যেতে বলেছিল সেটা তখনই বুঝতে পেরেছি। তখন আমাদের কলেজ জীবনে রাধার মতো হুল্লোড়ে খুব কম লোকই ছিল। কিরে, গায়ে হলুদের আপ্যায়নের প্রস্তুতি কত দূর? দেখ, ভালো করে বরযাত্রী আপ্যায়ন করতে না পারলে কিন্তু আমাদেরই নাক কাটা যাবে। আসল বিয়ে শুরু হওয়ার আগে কি কম্পিটিশনে হেরে ভূত হয়ে বসে থাকতে চাস? হ্যাঁ না না অনুরাধাদি, সব ব্যবস্থা প্ল্যান মাফিক হয়ে গিয়েছে, কিচ্ছু চিন্তা করো না তুমি। দেখ মা, যা করিস একটু বুঝে শুনে করিস। বুঝতেই পারছিস দিদির বিয়ে। একদম এর কথা শুনবি না তো অনু। বরযাত্রীদের সবকটাকে একেবারে ন্যাকা নিচু পানি খাওয়াতে হবে। আফটার অল আমরা কোনে পক্ষ বলে কথা। দেখিস বোন, সব কটা কম্পিটিশনে যেন আমরাই জিতি। আমি কিন্তু বড় মুখ করে তোদের জামাইবাবুকে বলে রেখেছি, সব দায়িত্ব কিন্তু তোর অনু। টেনশন নিও না দিদি, অনু আছে তো। এরপর আর কি, আমরা ফুল দমে লেগে পড়লাম গায়ে হলুদের প্রিপারেশনের জন্য।
পরাগ হো হো করে হেসে বলল, বাপ রে, পুরো বরযাত্রীকে গায়ে হলুদের দিন হলুদ মাখিয়ে ভূত করে দিয়েছিল এর সেনাবাহিনী। কিন্তু এই মহারানীর সামনেও আসেনি, বরং তারপর এমন মিষ্টি করে সমস্ত কাজকর্ম আদর আপ্যায়ন করেছিল যে তারা কোনো কমপ্লেন পর্যন্ত করতে পারেনি। একেবারে খুঁড়োর কল। একদমই তাই। এইসব দুষ্টুমির পর ওদের আপ্যায়ন করে খাওয়ানো কিন্তু আমরাই দায়িত্ব নিয়ে করেছিলাম। সাথে পরাগের এক মামা ছিল মাত্র, সবটা আমরাই দেখাশোনা করেছি। আর আমার তখন সামনে না আসার একটা অন্য কারণও ছিল। বিয়ের পর গেট ধরা থেকে শুরু করে বরের জুতো টোপর হাপিস করা, এই সবকটাই আমাকেই নিজ দায়িত্বে করতে হতো। তাই এই সবের আগে নিজেকে একটু ইনোসেন্ট প্রুফ করার দরকার ছিল। কিন্তু এই গায়ে হলুদের মধ্যেই একটা ঘটনা ঘটে গেল। সবাই তোরা তো জানিস যে গায়ে হলুদে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে তত্ত্ব পাঠানোর নিয়ম আছে। চৈতিদিদের শ্বশুর বাড়িতে একটা অদ্ভুত রীতি ছিল। ওদের একটা হিরে জহরত বসানো অপূর্ব পান্নার মুকুট ছিল, কনের মুকুট। বিয়ের সিঁদুরদানের পর বাসর ঘরে বর নিজের হাতে বউকে ওই মুকুট পরিয়ে দিত। সেই মুকুট পরেই মেয়েকে বিদায়ের আশীর্বাদে বসতে হতো। এটাই ছিল ওদের পারিবারিক ঐতিহ্যশালী মুকুট। রীতি মেনে ওটা গায়ে হলুদের তত্ত্বের সাথে মেয়ের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। চৈতিদির ফুলসজ্জার শাড়ির সাথে মুকুটটাও নাকি তত্ত্ব হিসাবে পাঠানোর কথা ছিল। এমনকি ওদের তত্ত্বসূচিটাও ছিল অভিনব। একটা পিতলের থালার আকারের ট্রের উপর ঠিক ওই মুকুটের ডিজাইনের একটা খুব সুন্দর শোলার মুকুট রাখা ছিল, আর তার সামনেই গাঁট ছড়ার আকারে রাখা কাপড়ের ভাঁজে ভাঁজে লেখা সমস্ত কিছু। প্রত্যেকে অবাক হয়ে দেখেছিল ওদের তত্ত্বসূচি। স্বাভাবিকভাবেই ছেলের বাড়ির তত্ত্ব এসেছে শুনলেই সবার মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করে। আমরা ছোটরা সবাই মিলে বরযাত্রীদের বিদায়ের পর সেই সব দেখতে গেলাম বাইরের রুমে। কিন্তু যতক্ষণে আমরা সকলে গিয়ে পৌঁছেছি ততক্ষণে তত্ত্বের ডালা থেকে ডালা শুদ্ধ মুকুট উধাও। স্বাভাবিকভাবে একটা হুলস্থুল পড়ে গেল চারদিকে। ডালা নাকি এই কিছুক্ষণ আগে পর্যন্ত দেখা গেছে, খোঁজ খোঁজ রব পড়ে যায়। কেউ একটা চৈতিদির শ্বশুরবাড়িতে ফোন করে খবর নিয়ে নিল কৌশলে যে ওদের কোনো ভুলচুক হয়েছে নাকি। চৈতিদিকে কিছু জানানো হলো না, পাছেও টেনশন করে। কিন্তু আঙ্কেল আন্টির অবস্থা শোচনীয় হয়ে উঠল। আঙ্কেল নিজেই পুলিশ, সুতরাং নতুন করে পুলিশে খবর দেওয়ার কোনো প্রয়োজন পড়ল না। বেশ কিছু কলিগ বিয়েতে এসেছিলেন, তারাই তদন্তের কাজ শুরু করলেন নিজের মতো করে। কিন্তু ভরা বিয়ে বাড়িতে তদন্ত করা সে কি আর যে সে ব্যাপার? তখন আমি আমার চারপাশে দু একটা ছোট ছোট চুরিচামারি ইত্যাদির তদন্ত করেছি নিজের মতো করে। কলেজের প্রিন্সিপাল ছোটোখাটো উটকো ঝামেলায় সবার প্রথমে আমাকেই ডাকতেন সেটা সলভ করতে। ফলে আমার মধ্যে সেই সময় একটা গোয়েন্দাগিরির টান জেগে উঠল। একদিকে বিয়ের সমস্ত ছোটোখাটো আনন্দ অনুষ্ঠান আমার দায়িত্বে, অন্যদিকে এই খোঁজাখুঁজি। সব জায়গায় সবসময় তো আমি যেতে পারবো না, তাই জয়দাকে গিয়ে ধরলাম। জয়দা আমার এই নেশার কথা জানতো, কি ভেবে জানি না জয়দাও সেদিন রাজি হয়ে গেল। তুই চিন্তা করিস না রাধা, আমি তোর পাশে আছি, বল তোর কি হেল্প লাগবে। আচ্ছা, তুমি একবার সমস্ত ভিডিও ক্যামেরা সেট আপ এগুলো একটু চেক করে দেখবে। কোনোভাবে যদি গায়ে হলুদ, তত্ত্ববরণ এই সমস্ত ভিডিওগুলো পাওয়া যায়। জানি আঙ্কেলরা দেখছে, তবে আমিও একবার দেখতে চাই। চিন্তা করিস না, আমি দেখছি। জয়দাকে ওই দিকটা দেখতে পাঠিয়ে আমি প্রথমেই গেলাম যে সমস্ত পাড়া প্রতিবেশী জেঠিমা কাকিমারা এসেছিলেন তাদের কাছে। ওখানেই একটা ঘরে ওরা গোল হয়ে বসে গল্প করছিলেন। বিয়েবাড়িতে অনেকেই জানত রত্ন মুকুট চুরি হয়ে যাওয়ার বিষয়টা। এ সমস্ত কাকিমা জেঠিমাদের সে এমন সব গোপন তথ্য পাওয়া যায় যেটা গোয়েন্দাগিরিতে অত্যন্ত সাহায্য করে। পরবর্তীকালে এই ট্রিক্স ইউজ করে আমি আরও অনেক জায়গায় ফল পেয়েছি। এরা নিজের অজান্তেই এমন এমন সব তথ্য দেন বা এমন এমন সব জিনিস লক্ষ্য করেন যেগুলো সাধারণত বড় বড় পুলিশ আধিকারিক কিংবা গোয়েন্দাদের চোখ এড়িয়ে যায়। অনুরাধা পুরনো দিনের স্মৃতি মনে করে মিটিমিটি হাসতে লাগলো।
কি গো কাকিমা, কেমন আছো? যা গরম পড়েছে, নাও একটু শরবত নাও। সেই থেকে একভাবে সব দেখাশোনা করছো, একটু শরবত শরবত না খেলে পারো নাকি? তোমাদের জন্যই নিয়ে এলাম আমি। নাও নাও নাও, খেয়ে নাও। কাকিমারা অনুরাধার আনা ট্রে থেকে একটা করে গ্লাস তুলে নিল। ও নিজেও একটা গ্লাস নিয়ে ওখানেই বসে পড়ল। বাহ, বড় মিষ্টি মেয়েটি তুমি। পরাগের বন্ধু না তুমি? কি নাম বাছা তোমার? অনুরাধা। খুব সুন্দর নাম। অনুরাধা লজ্জা পেয়ে মুখ নিচু করল। সেই দেখে এক জেঠিমা বললেন, তোমার মতো এমন শান্তশিষ্ট লক্ষ্মীমন্ত মেয়ে তো দেখাই যায় না, বড়দের সম্মান অবধি করে না। সত্যি পরাগের মায়ের কপাল আছে বলিহারি। মেয়েটাও এত বড় ঘর পেয়েছে, ছেলেটারও একটা হিল্লে হয়ে গেল। আর কি চিন্তা বলো। জানো তো জেঠি, আমার না চৈতিদির জন্য খুব চিন্তা হচ্ছে গো। মুকুটের কথা দিদির শ্বশুর বাড়িতে জানাজানি হয়ে গেলে যে কি হবে। ওরা ছেলে পক্ষ, ওরা কি আর মেনে নেবে এসব কাণ্ড? সত্যি একে বলে কপাল। কত ভাগ্য করলে অমন বড় লোক শ্বশুর বাড়ি হয়। কত করে বললাম বিয়েতে একটা লাল বেনারসি নে, অন্য রং লক্ষণের নয়। কে শোনে কার কথা? বিয়ের মতো একটা কাজ কত শুভ অশুভ, লক্ষণ অলক্ষণের ব্যাপার থাকে, এসব তো দেখতে হয় নাকি? এখন বিয়ে হলে হয়। আচ্ছা, একটা মুকুটের জন্য একেবারে বিয়ে ভেঙে যাবে? সে কি গো, চৈতিদির কি হবে গো তাহলে? তা তো যেতে পারেই বাছা। তাদের বংশের জিনিস, ঐতিহ্য বলে কথা। ব্যাপারটা একেবারে জানাজানি হলে তারা কি এদের ছেড়ে দেবে ভেবেছ? তাছাড়া ওই জিনিসের দাম কম নাকি? কত সব দামি পাথর বসানো, দেখলে চোখ ঠিকরে বের হয়ে আসে। অনুরাধা এইবার একটু নড়ে চড়ে বসল। কাকিমা, তুমি বুঝি দেখেছো মুকুটখানা? কেমন দেখতে গো? অনেক সুন্দর বুঝি? ওতে বুঝি হিরে ছিল? তার দেখিনি? জিনিসটা সত্যিই বড় সুন্দর দেখতে। কি অপূর্ব কাজ! এখনকার দিনে অমন কাজ কোথায়? পুরো মুকুটটাতে সবুজ আর লাল রঙের দামি দামি পাথর ছিল, আর মাঝে ছিল একটা বড় হিরে। তার চারপাশে দুটো করে ছোট্ট ছোট্ট কালো আর গোলাপি পাথর। কে যেন বলেছিল ওইগুলো নাকি সবই হিরে। কালো গোলাপি হিরে তো শুনেছি অনেক দামি জিনিস। কি আক্কেলে যে অমন জিনিস ছেলে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিল ভগবান জানে। আর পরাগের মাকেও বলিহারি, একটু সামলে রাখবে না দামি জিনিসখানা? কাজের বাড়ি, কত রকম লোক। এখন ভোগো। তোমরা বুঝি তত্ত্ব আসার পরেই ওদিকে গিয়েছিলে? সব দেখে শুনে নেবারও তো একটা ব্যাপার থাকে। কাজের বাড়িতে উল্টোপাল্টা মানুষের ভার দিলে কি হয়? তোমাদের যদি জিনিসটা সামলে রাখতে বলতো তাহলে এরকম কি হতো বলো দেখি? আচ্ছা, তোমাদের আসার পরেই চোরটা চুরি করে নিয়ে পালিয়েছে বলো? তার বলতে, আমরা ওইখান থেকে এলাম যখন, তখন তো দেখলাম ছেলেপুলের দল সব ঢুকছে। তবে ওখানে অবশ্য বরের বাড়ির কিছু লোক ছিল। ওদের তত্ত্বদুচিতে কি যেন গোলমাল হয়েছিল নাকি। তারপরেই তো শুনি এই কাণ্ড। বজ্জাতটা যে কোন ফাঁকে জিনিসটা উঠিয়ে নিল টের পর্যন্ত পেলাম না। মেয়েটার এই বিয়ের দিন কি ভোগান্তি বলো দেখিনি। অনুরাধা উঠে পড়ল। ওর যেটুকু জানার আপাতত জানা হয়ে গেছে। ফাঁকা গ্লাসগুলো ট্রেতে তুলে ও ঘর থেকে বেরিয়ে গেল। কাঁচের গ্লাস ভর্তি ট্রে নিয়ে অনুরাধা আনমনে রান্নাঘরের দিকে যাচ্ছে, এমন সময় ওর ধাক্কা লাগলো রমা দাসের সাথে। রমা দাস পরাগদের বাড়ির পুরনো কর্মচারী। রমা দাসের কল্যাণে গ্লাসগুলো কোনো মতে বেঁচে গেল। সরি সরি, আমারই একটু দেখে হাঁটা উচিত ছিল, সরি। না না, ঠিক আছে দিদিমণি। তুমি এমন হন্তদন্ত হয়ে কার খাবার নিয়ে যাচ্ছ? বাইরে প্যান্ডেলে তো সবার খাবারই ব্যবস্থা হয়েছে। আরে বলো না কো, আমার হয়েছে যত জ্বালা। বরের ভাই অমর না কি যেন নাম, ও তো আমার চৈতি দিদির বন্ধু হয় গো। গায়ে হলুদের পর থেকে চৈতি দিদি তাকে এই বাড়িতেই থাকতে কয়েছিল, তাই আর বাড়ি যায়নি কো।
ওই ছেলে সবটাই জানে ওই মুকুট চুরির কথা, যদিও বাবুর অনুরোধে এখনো বাড়িতে কিছু জানায়নি। তবে ওই ঘটনার পর থেকে সে ওই তত্ত্বের জায়গা থেকে নড়ছেই না, এমনকি তার বন্ধুর সাথে দেখা অবধি করতে যায়নি। এখন কাণ্ডই এমন ঘটে গেছে, কিছু বলতেও পারছি নে। আচ্ছা আচ্ছা, তুমি যাও, দেখো বরপক্ষের লোক, আজকে ওনারা আমাদের গেস্ট, খাতির যত্ন যেন কোথাও কমতি না হয়। অনুরাধা এরপর সব কিছু কিচেনে ঠিক করে রেখে তাড়াতাড়ি বিজয়কে একটা ফোন করলো। কি গো, কিছু পেলে? রাধা, তুই একবার পিছনের সেটআপের ওখানে চলে আয় তো, আমি সব ব্যবস্থা করে রাখছি। আমি এক্ষুনি আসছি। কোথা থেকে পরাগ হঠাৎ ওর সামনে। কি ব্যাপার, কোথায় যাচ্ছিস তুই এখন? পরে বলছি রে, এখন তারা আছে, চিন্তা করিস না, বিয়ের সময় ঠিক জায়গায় চলে যাব। অনুরাধা ওই সময় আর তার আগে পরের ভিডিও এবং স্টিল ফটো সব কিছুই যতটা সম্ভব খুঁটিয়ে দেখল। এরপর ও গেল অকুস্থলে, গিয়ে দেখল ওখানে সকালের হলুদের পাজামা পাঞ্জাবি পরা একটা ছেলে বসে আছে। খুব বেশি হলে বিজয়ের বয়সী হবে। অনুরাধা ওর সামনে গিয়ে মিষ্টি করে হেসে বলল, দাদা, আপনার কিছু লাগবে? আসলে মামনি ভিতর থেকে জিজ্ঞাসা করে পাঠালো। ছেলেটা ওর উপর থেকে নিচ অব্দি একবার তাকিয়ে নিয়ে মিষ্টি হেসে বলল, না, আপাতত কিছু লাগবে না। অনুরাধা একটা মেয়ে, অমর ছেলেটার দৃষ্টি বুঝতে মোটেও ওর অসুবিধা হয়নি, কিন্তু তখনই কিছু না বলে আরও একটু হেসে ও বলল, না না, তা বললে কি হয়, সেই থেকে এখানে আপনি বসে আছেন, নিশ্চয়ই খুব ক্লান্ত লাগছে। আপনি যান না, একটু রেস্ট নিয়ে নিন, একটু পরেই তো বিয়ে, রেডিও তো হতে হবে, তাই না? অনুরাধা ওর পাশে গিয়ে বসল, তারপর কৌতূহলী চোখে তত্ত্বগুলো দেখতে লাগলো। না না, আমি এই বেশ আছি। এইসব জিনিসপত্র ফেলে উঠে যেতে মন চাইছে না। অনুরাধা এটা ওটা দেখতে দেখতে হঠাৎ একদিকে হাত বাড়াতেই অমর হাঁ হাঁ করে উঠল। আরে আরে, জিনিসে হাত দিচ্ছ কেন? আসলে তত্ত্বসূচিটা খুব সুন্দর তো, সরি, আমি আর কোনো কিছুতেই হাত দেব না। অনুরাধার মুখটা নিচু হয়ে যায়। পরাগ দূর থেকে সবটা লক্ষ্য করছিল। আসলে অনুরাধা যখন কিচেন থেকে চলে যায়, তার একটু পরেই লাইটের কাজটা দেখেই ওকে খুঁজতে খুঁজতে পরাগ ওকে বিজয়ের সঙ্গে বাড়ির পিছনে কথা বলতে দেখতে পায়, আর সেখান থেকেই অনুরাধার এখানে আসা। যখন অনুরাধার মুখটা অমরের কথায় ম্লান হয়ে যায়, তখনই ও এগিয়ে আসতে চায়, কিন্তু তার আগে অমর নিজেই তাড়াতাড়ি করে বলে, আরে না না, আসলে সকালবেলায় যা হলো তাতে আমার মাথা ঠিক ছিল না। আর এইসব শৌখিন জিনিস ঠিক করে না ধরলে নষ্টও হয়ে যেতে পারে। তুমি খারাপ মনে করো না আমার কথায়, প্লিজ। পরাগ ছেলেটার কথা শুনে রেগে যায়। অনু কি ছোট বাচ্চা নাকি যে ও ধরলেই ছিঁড়ে ফেলবে জিনিসপত্র? কিন্তু অনুরাধার মুখটা সাথে সাথে উজ্জ্বল হয়ে ওঠে। না না, ঠিক আছে, আমি আর হাত দেব না কিছুতে। ভালো জিনিস দূর থেকে দেখতেই ভালো লাগে, এই তো বেশ আছে। কিন্তু আপনাকে একটা কথা বলবো। কি কথা বলো? বলছি, দাদার বিয়ে তো একবারই আসে, আর আপনি ভাই হয়ে সেখানে না সাজলে চলে? আপনি বরং উপরে উঠে বাম দিকের ঘরটায় চলে যান, ওটা আমার ঘর। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নেবেন, আমি আপনার জন্য শরবত নিয়ে যাচ্ছি। তারপর অনুরাধা একটু থেমে বলল, তাছাড়া সাজলে আপনাকে ভালোই দেখায়। পরাগ চমকে ওঠে। অনুরাধা এই ছেলেটাকে এত তেল দিচ্ছে কেন? এটা তো ওর স্বভাব নয়। একেই এই ছেলের চোখের দৃষ্টি প্রথম থেকেই মোটেই ভালো ঠেকছে না পরাগের। অনুরাধা আস্তে করে উঠে পড়তে চায়, কিন্তু অমর হঠাৎ খপ করে ওর হাতটা ধরে নিয়ে বলে, তোমার হাতে শরবত না হয় অন্য সময় খাবো, আমি বরং তৈরি হয়ে আসি। তুমি ততক্ষণ এইখানে একটু বসো, দেখো যেন কেউ হাত না দেয়। আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। বেশ তো, তবে অনেকক্ষণ তো কিছু খাননি, আমি কাউকে দিয়ে আপনার ঘরে একটু শরবত পাঠিয়ে দিচ্ছি, এইটুকু খেয়ে নেবেন। অমর হেসে ওপরে চলে গেল। অমনি পরাগ আড়াল থেকে বেরিয়ে এলো। অনু, তুই কি? হুস, এখন কোনো কথা নয়। হ্যাঁ রে, তোর দিদির বিয়ে, কাজকর্ম কিছু নেই,
সেই থেকে দেখছি আমাকে ফলো করে যাচ্ছিস। ওরে, বিয়ে বাড়ি ছেড়ে আমি কোথাও পালাচ্ছি না ভাই আমার। পরাগ এবার রেগে মেগে চলে যেতে চায়, কিন্তু অনুরাধা ওকে ডেকে বলে, শোন, যাবার আগে আমার একটা কাজ করে দিয়ে যা। ওইদিকে দেখ, একটা ট্রেতে 1 গ্লাস শরবত রাখা আছে, ওইটা গিয়ে অমরকে দিয়ে আয়। আর শোন, দেখিস ও যেন শরবতটা পুরোটা খায়। অতই যখন শখ, তখন তুই নিজেই জানা। আরে আমাকে এখানে বসতে বলে গেল, দেখলি না? শোন, নিজে থেকে কিছু বলতে যাস না যেন। শুধু ওর খাওয়া হলে ফাঁকা গ্লাসটা নিয়ে চলে আসিস, তাহলেই হবে। বরের বাড়ির ছেলে, একটু তো আপ্যায়ন করতেই হবে, তাই না? পরাগ রেগে শরবতটা নিয়ে বেরিয়ে গেল। ফাঁকা গ্লাসটা নিয়ে ও যখন ফিরল, তখন দেখল অনুরাধা তত্ত্বের জিনিসগুলোর ওপর ঝুঁকে পড়ে কি যেন করছে। পরাগ পিছন থেকে ডেকে উঠতেই ও একটু চমকে গেল। কিরে, কি করছিস? অমরকে একটা প্রেমপত্র দিচ্ছি। পরাগের ভেবলে থাকা মুখের দিকে চেয়ে একটু চুটকি মেরে অনুরাধা বলল, চল চল, বর আসার সময় হয়ে গেছে, আমি গিয়ে দেখি বরণডালা তৈরি হলো কিনা। অনুরাধা ওর গোলাপি লেহেঙ্গার ওড়না দুলিয়ে চলে গেল। একটু পরে বর এসে যাওয়ায় সবাই সেসব নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ পরাগ দেখল, তুমি চিন্তা করো না আঙ্কেল, তোমার মাথা হেঁটোতে আমি দেব না। কিন্তু মা, আমি যে মেয়ের বাবা, আমি নিশ্চিন্ত হই কি করে বলো? পরে যখন সব এমনি জানাজানি হবে, তখন তো মুখ দেখাতে পারবো না। তার থেকে নিজেরাই গিয়ে বললে বরং। তুমি চিন্তা করো না কাকু, দক্ষিণে অধিষ্ঠান তার মহাভয়ঙ্করী, তারই প্রভায় সুরক্ষিত কিরীট মঞ্জুরি। পরাগের বাবা ভ্রু কুঁচকে একটু ভাবলে, তারপর হেসে অনুরাধার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। পরাগ অবশ্য অনুরাধার এই কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না, কিন্তু ওইখানে আর বেশিক্ষণও দাঁড়াতে পারল না। না জানি আবার কখন মেয়েটা ওকে আড়াল থেকে কথা শুনতে দেখে নেয়। এরপর নিয়ম মতো বিয়ের কাজকর্ম সম্পন্ন হলো। সিঁদুরদান হওয়ার পরেই বাচ্চাদের দল ছুটল ঘর ধরতে, কিন্তু অনুরাধা ওদের বলে পাঠালো, ঘর তো সবাই ধরে, আমরা ঘর আটকাবো না, বরং ইউনিক কিছু করব। সবাই ওর কথায় রাজি হয়ে গেল। সবারই ভরসা আছে ওর ওপর। বরকনে নিয়ে সবাই এরপর ধুমধাম করে খেতে বসল। খাওয়া দাওয়ার পর্ব মিটতে মিটতে রাত 3টে বেজে গেল। নতুন বরবউ সমেত সবাই এসে ঢুকলো বাসর ঘরে। ওই ঘরেরই একপাশে সমস্ত তত্ত্ব সাজানো। যারা বরবউ দেখতে আসবেন তারা যেন একেবারে তত্ত্ব দেখে যেতে পারেন, তাই এমন ব্যবস্থা করা হয়েছে। বিয়ের আগে অবধি এখানেই ছিল বরাসন। অনুরাধার নেতৃত্বে এই কয়েক ঘন্টার মধ্যেই গোটা ঘরের হুলিয়া পাল্টে গেছে। ওর মতে ছাদে বাসর করলে আর কালকে সকালে ওদের দেখতে হবে না। নতুন বউ কাঁদতে কাঁদতে না হাসতে হাসতে বিদায় নেবে, এমন সময় অমর হন্তদন্ত হয়ে ঢুকলো সেই ঘরে। এ কি, তোমরা সবাই এই ঘরে? অমরের চোখ ঘুরছে ঘরের চতুর্দিকে। দিদি জামাইবাবুর বাসর এখানেই হবে। এরপর আর কিছুই বলার নেই। সবার মধ্যে অমর একবার অনুরাধার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ইতিমধ্যে সবাই জমিয়ে বসেছে। এবার কিরিট দানের পালা, মানে বর তার নতুন বউকে বাড়ির ঐতিহ্যবাহী মুকুট পরিয়ে দেবে। জামাইবাবু, এতই সোজা আমাদের দিদিকে মুকুট পরানো? মুকুট তোমাদের খুঁজে দিতে হবে। গোটা বাড়ি খুঁজে দেখতে পারো, তবে আমার মনে হয় এই ফ্লোরটুকু দেখলেই হয়ে যাবে। বরের বাড়ির সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করলো। এদিকে কোণে পক্ষের সবাই তো ভয়ে মরে, না জানি এবার কি হবে। কেউ কি এখনো নতুন জামাইবাবুকে সত্যিটা বলেনি? শুধু বিজয় চুপ করে মিটি মিটি হাসতে লাগলো। হঠাৎ অমর উঠে গিয়ে তত্ত্বের ডালা থেকে তত্ত্বসূচিটা নিয়ে সবার মাঝে এনে রাখল। তারপর ওটা উল্টে ধরতেই দেখা গেল সোলার মুকুটের পিছনে কিছু কাগজ দিয়ে আঁটা। একটা ছুরি নিয়ে ধীরে ধীরে ও কাগজটা আলাদা করল। সবাই ভাবলো হয়তো অমর মুকুটের সন্ধান পেয়েছে, কিন্তু কি আশ্চর্য, ওখানে কিছুই নেই। অমরের মুখ চোখ দেখে মনে হলো ওর মুখে কেউ যেন একদলা ছাই লেপে দিয়েছে।
অবশেষে বরপক্ষের সবাই সারেন্ডার করতে অনুরাধা কোথা থেকে যেন মুকুটটা এনে নতুন বরের হাতে ধরিয়ে দিল। নতুন জামাইবাবুর পকেট যে সেদিন ভালো মতোই খালি করা হয়েছিল তা বলাই বাহুল্য। বাবা, এই তো একেবারে পিওর গোয়েন্দা গল্প। কিন্তু কি করে মিমি মুকুটটা উদ্ধার করলো সেটা তো বুঝলাম না। ওটা ছিল কোথায়? দক্ষিণে অধিষ্ঠান তার মহাভয়ঙ্করী, তারই প্রভায় সুরক্ষিত কিরীটমঞ্জরি। ওটা ছিল পরাগদের ঠাকুর ঘরে দক্ষিণা কালীমায়ের মাথায়, ওনার মুকুটের আড়ালে। আর ওটা আসল জায়গা থেকে উদ্ধার করে ওখানে অবশ্য আমিই রেখেছিলাম। তাহলে মুকুটটা চুরি করলো কে? আর তুমি তাকে ধরলেই বা কিভাবে? আমার প্রথম খটকা লাগে যখন আমি দেখেছিলাম চোর পিতলের থালা থেকে মুকুটটা চুরি করেছে, কিন্তু মুকুটটা যে সোনার থালায় রাখা ছিল সেই থালাটা নিয়ে যেতে পারেনি। ওটা কিন্তু ডেফিনেটলি দামি জিনিস, অর্থাৎ এর দুটো মানে হতে পারে। এক, চোরের কাছে ওটার কোনো প্রয়োজনীয়তা নেই, আর দুই, অত বড় জিনিসটা সরাবার সময় কিংবা সুযোগ সে পায়নি। আমি দুই দিক দিয়েই ভাবতে শুরু করলাম। কাজের বাড়িতে এতগুলো মানুষের চোখের সামনে চুরি করা খুব একটা সহজ ব্যাপার না। এরপর আমি যখন কাকিমাদের সাথে কথা বলে রান্নাঘরে গিয়েছিলাম, তখনই রমাদাসের কথায় আমার অমর ছেলেটির উপর সন্দেহ শুরু হয়। এরপর গায়ে হলুদের তত্ত্ববরণের সময় আর পরে ঘরে রাখা তত্ত্বের ভিডিও ক্লিপ দেখে আমার একটা জিনিস খুব অদ্ভুত লাগে। অমর দুটো হাত নিয়ে বারবার ঘষছে, যেন হাত থেকে কি একটা তোলার চেষ্টা করছে। আমি বিষয়টা কাছ থেকে দেখতেই ওর পাশে গিয়ে বসি। দেখে বুঝতে পারি হাতে অতিরিক্ত আঠা লেগে গেলে যেমন হয় সেটা ওরকমই কিছু। ভিডিওগুলো দেখার সময় লক্ষ্য করেছিলাম ছেলেটার দৃষ্টি খুব একটা ভালো নয়, তাই ওর সামনে একটু নাটক করে ওকে সরিয়ে দিলাম। আচ্ছা, আমি যদি খুব ভুল না হই, জিনিসটা ওই তত্ত্বসূচির মুকুটের মধ্যেই রেখেছিল, তাই না? কিন্তু ওইটুকু সময় তুমি জিনিসটা যদি সরাতে না পারতে? তাই তো পরাগকে দিয়ে ওকে হালকা ঘুমের ওষুধ মেশানো শরবত খাওয়ানো করিয়েছিলাম। কিন্তু ছেলেটা অতি চালাক। ও যখন ঘুম ভেঙে সোজা বাসর ঘরে এসে পৌঁছয় তখনই বুঝতে পেরেছিল ওর খেলা শেষ। তবুও বোকার মতো সবার সামনে তত্ত্বসূচি কাটতে বসলো। ওর বোঝা উচিত ছিল আমি জিনিসটাকে আর রিস্ক নিয়ে ওখানে মোটেই রাখবো না। কিন্তু ওই ছেলেটার একটা শাস্তি প্রাপ্য ছিল। আমি কথাটা শুনে মনে মনে হাসি। আর শাস্তি? নাচের নাম করে অনুরাধাকে অ্যাপ্রোচ করার জন্য পরাগ ওকে বাগানে নিয়ে গিয়ে কি মারটাই না মেরেছিল পরের দিন। ছেলেটা একা গাড়ি নিয়ে ভেগেছিল। আরও শাস্তি পেলে আর দেখতে হতো না। তবে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, তোমাদের তিনজনের দারুণ বন্ডিং ছিল তখনও। তা বলতে পারিস। তবে এর পরের বছরই পরাগ আর জয়দা দুজনেই আমাদের কলেজ ছেড়ে দিয়ে চলে যায়। জয়দা এন্ট্রান্স দিয়ে ল নিয়ে ভর্তি হয়েছিল, আর পরাগ পেয়ে গিয়েছিল ওর স্বপ্নের খোঁজ। তারপর আমরা এখানে। এমন সময় শব্দ করে অনুরাধার ফোনটা বেজে উঠল। হ্যাঁ বল, কোথায় তুই? কি বলছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, তুই টেনশন করিস না, আমি আসছি। তারপর ফোন রেখে ও আমাদের দিকে তাকিয়ে বলল, মামুন ফোন করেছিল, একটা খুব বাজে দুর্ঘটনা ঘটে গেছে। শুনছিলেন সাঁথির কলমে গোয়েন্দা অনুরাধা সিরিজের দ্বিতীয় গল্প রত্নমুকুট অন্তর্ধান রহস্য। আজকের গল্পের গল্প পাঠে ও বিজয় সরখেলের চরিত্রে শুভম, অনুরাধার চরিত্রে খুশি, পরাগ সান্যাল অয়ন, মিষ্টি শ্রেয়া, অমর রুদ্র, চৈতি বর্ণালী, কাকিমা শ্রাবস্তি, বৃষ্টি ও জেঠিমা চরিত্রে পম্পা, রমাদাস তমাল, পরাগের বাবা রুদ্র, পরম হালদার নিতু। গল্পের নাট্যরূপ দান করেছে পাপিয়া, শব্দগ্রহণ জয়া, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে সৈকত, প্রচার অলঙ্করণ পিয়ালি ও ইঙ্কব্লেজ ক্রিয়েশনস, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায়
নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 10টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন সব গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের রাতের বৈঠকখানা চ্যানেলটিকে।